রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ নয় বললেন ফখরুল, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মংডুতে যে কোনো সময় সামরিক অভিযান, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় বিশ্লেষকরা। ভারতীয় মিডিয়ায় এবার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, অস্থিরতা বাড়ানোর চেষ্টা, বলছে রিউমার স্ক্যানার। নাম আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পংক্তিমালার কবি হেলাল হাফিজ আর নেই। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না ভাবতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের অর্জন নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিবসটি উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভা করেছে বিএনপি। অংশ নেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। বলেন, দলীয়করণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। বিগত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে সেই 14ই আগস্ট 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পায় এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছিল। এদেশের মানুষ তারা নিজেরা স্বাধীনভাবে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, জনগণের সরকার। এটা কিন্তু সেই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা লোভী হয়ে গেল যে তারাই ক্ষমতায় থাকবে, অতএব এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা চায়। বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। আমি জানি না, একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে 71-কে একটু পেছনে রাখা। আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ, যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকারও তাগিদ দেন ফখরুল। একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি, এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। ক্ষমতা ফিরে পেতে পলাতক হাসিনা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে, অর্থাৎ সে সক্রিয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাণীতে তিনি বলেন, অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতেই পরিকল্পিত হত্যাযজ্ঞ চালায়। মংডু শহর রাখাইনের পুরো পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন রাজধানী সিত্তের দিকে এগুচ্ছে মিয়ানমারের আরাকান আর্মি। বিভিন্ন গণমাধ্যম বলছে, রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে সাধারণ রোহিঙ্গাদেরও বিতাড়িত করছে তারা। সীমান্ত এলাকায় জান্তা বাহিনী যে কোনো সময় বড় অভিযান চালাতে পারে এমন শঙ্কাও রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তায় বিজিবি। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। মিয়ানমার বাংলাদেশ সীমান্তের 270 কিলোমিটার এলাকা পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে।
এখন শুধু রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে জান্তাদের দখলে, তবে সেটি দেশটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। এ পরিস্থিতিতে আরাকান আর্মি পুরো রাজ্যের নিয়ন্ত্রণ নেয়ার পথে এগুচ্ছে। আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সীমান্ত সহ রাখাইনে জান্তা বাহিনী যে কোনো সময় বড় অভিযান চালাতে পারে। অন্যদিকে রাখাইন থেকে রোহিঙ্গা বিদ্রোহী সহ সাধারণ রোহিঙ্গাদের বিতাড়িত করছে আরাকান আর্মি। ৮ ডিসেম্বর মংডু সহ রাখাইন সীমান্ত দখলের পর বিবৃতিতে আরাকান আর্মি জানায়, রাখাইনে জান্তা বাহিনীর সঙ্গে যুক্ত ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সদস্যরা। তারা এখন অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করছে। এ কারণে টেকনাফে নাফ নদীর উপর নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। গেল ৬ মাসে দুপক্ষের লাগামহীন লড়াইয়ে মংডুর প্রায় ৮০% ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এ অবস্থায় রোহিঙ্গাদের অনেকেই নিরাপত্তার জন্য বাংলাদেশে আশ্রয় নিতে পারে এমন আশঙ্কাও বাড়ছে। নাফ নদী সহ সীমান্তে কড়া সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি এখন আর মানবাধিকার ইস্যু নয়, বরং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর ঝুঁকি। তাই নতুন করে তাদের আশা যেমন প্রতিরোধ করতে হবে, তেমনি প্রত্যাবাসনে গড়তে হবে জাতীয় ঐক্য। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের উপর চাপ প্রয়োগ করারও বিকল্প নেই। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দীর্ঘ ১১ মাসের লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এতে বাংলাদেশ মিয়ানমার দুই পাড়েই নিরাপত্তা ঝুঁকি বেড়েছে রোহিঙ্গাদের, কারণ আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রোহিঙ্গাদের। আশঙ্কা দেখা দিয়েছে রাখাইনে থাকা ৫ লাখ রোহিঙ্গার আবারও বাংলাদেশে অনুপ্রবেশের। এ পরিস্থিতিতে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের একটি বোঝাপড়ার সম্পর্ক তৈরির পরামর্শ বিশ্লেষকদের। মায়ানমার সরকারের সাথে যোগাযোগ রাখতে হবে, সরকারের উচিত আরাকান আর্মির সাথে যোগাযোগ করা। আরাকান আর্মিকে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। কীভাবে করতে হবে? যোগাযোগ করতে হবে। ওখানে দুর্ভিক্ষ হতে পারে যে কোনো সময়। মানবিক না, আমাদের সিকিউরিটি থ্রেটও, সেহেতু এই ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর পরামর্শ আমাদের গ্রহণ করতে হবে। আমাদের পরামর্শ দিতে হবে সশস্ত্র বাহিনীকে, এবং সেইটার তখনই আমরা ভালোভাবে করতে পারবো যখন একটা জাতীয় ঐক্যমত বা একটা জাতীয় কমিটি আমরা এই ক্ষেত্রে তৈরি করতে পারবো। বাংলাদেশ মিয়ানমারের প্রায় ২৭০ কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। তাই পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ তাদের। চীনের সাথে যোগাযোগ রাখতে হবে এবং জাতিসংঘকে এখানে ইনভলভ করতে হবে, এবং চীন এবং ভারতের আমরা সহযোগিতা নিতে পারি এই ক্ষেত্রে। শুধুমাত্র মায়ানমার আর বাংলাদেশ আলোচনা করে এই সমস্যার সমাধান বের করা সম্ভব হবে না, বা কয়েকটা দেশ মিলে আলোচনা করে সমস্যার সমাধান হবে না। রোহিঙ্গাদেরকে যুক্ত করতে হবে, রোহিঙ্গাদের ভয়েসটাকে উচ্চকিত হতে দিতে হবে, এবং রোহিঙ্গাদের সমস্যা কিন্তু মায়ানমারের সাথে রোহিঙ্গার, সুতরাং রোহিঙ্গারাই এখানে মূল ভূমিকা গ্রহণ করতে পারে। এর আগে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আছড়ে পড়ে প্রায় ৮ লাখ রোহিঙ্গার ঢেউ। আর সব মিলিয়ে এখানে রয়েছে প্রায় ১৭ লাখ বাস্তুচ্যুত মানুষ। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের পাশাপাশি সে দেশের নানা ঘটনাও বাংলাদেশে ঘটেছে বলে মিথ্যা প্রচার চলছে। এমন অনেক ঘটনা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বাংলাদেশে অস্থিরতা বাড়াতেই এমন মিথ্যাচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে সম্প্রতি হিন্দুদের বসতবাড়িতে স্থানীয়রা হামলা, ভাঙচুর ও ধর্ষণ চালিয়েছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি শেয়ার করে নিজেদের মনগড়া স্ট্যাটাস দেয় বেশ কিছু ভারতীয় নাগরিক। তবে আসলে এই ভিডিওটি ময়মনসিংহের কিনা সে বিষয়টি যাচাই করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান লজিক্যাল ফ্যাক্টস এবং ফ্যাক্ট ওয়াচ বাংলাদেশ। দেখা যায় ভিডিওটি মূলত গত নভেম্বরের, ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার, যেখানে গ্রামের এক নারী তার ৩ সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।
হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে এমন দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যাতে দেখা যায় রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে পরিষ্কার করা হচ্ছে। ভারত এই ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালালেও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে এটি করা হয়। শেয়ার করা তথ্য ভুয়া। সম্প্রতি ভারতের জাতীয় পতাকা পায়ে মারানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তবে ছবিটি বাস্তব নয় এবং এটি এআই দিয়ে তৈরি হয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। ভারত চায় বাংলাদেশ শুধরে যাক। এছাড়া বাংলাদেশে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম RT ইন্ডিয়া। তবে তথ্যটি সত্য নয় জানিয়ে রিউমার স্ক্যানার বলছে সেটি আসলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালী মন্দিরের প্রতিমা বিসর্জনের দৃশ্য। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শুক্রবার রাজধানীর শাহবাগের আবাসস্থল হোস্টেলে মারা যান তিনি। কেবল কবিতার পাঠকের নিরিখে নয়, যারা সাহিত্যের খোঁজ খবর রাখেন না তাদের অনেকেই হৃদয়ে দোলা দিয়েছে হেলাল হাফিজের পংক্তিমালা। আরও জানাচ্ছেন মাসুম আলিসা। তুমি কোথায় আছো, কেমন আছো? মানুষের অমরত্বের জন্য খুব বেশি সৃষ্টির প্রয়োজন হয় কি? যেমন এই একটি কবিতায় অমরত্ব দিয়েছে হেলাল হাফিজকে। তবে তিনি চলে গেলেন অন্য কোনো স্থানে। ৭৬ বছর বয়সে প্রেম আর দ্রোহের কবিকে চলে যেতে হলো সন্ন্যাস জীবন ছেড়ে। আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে, কে দেখাবে আমাকে? শুক্রবার গুরুতর অসুস্থ বোধ করেন হেলাল হাফিজ। বিকাল ৩টার দিকে তিনি যে হোস্টেলে থাকতেন সেখানকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই জীবনের সব লেনদেন চুকাতে হয় তাকে। আমার শৈশব বলে কিছু নেই, আমার কৈশোর বলে কিছু নেই। জীবদ্দশায় মাত্র ৩টি কবিতার বই প্রকাশিত হয়েছিল তার। ১৯৮৬ সালে তার প্রথম বই যে জলে আগুন জ্বলে রাজনৈতিক ভাষা আর আবেগের মিশেলে প্রকাশের পরপরই সৃষ্টি হয় তুমুল আলোড়নের। এরও ১৭ বছর আগে নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি উত্তাল ঢেউয়ের সৃষ্টি করে তারুণ্যের রক্তে। রাজনৈতিক স্লোগানে পরিণত সেই কবিতার প্রথম ২ লাইন, আর এখনো পর্যন্ত এটি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বেশিবার ব্যবহৃত রাজনৈতিক স্লোগান। আমার ধারণা আমার গল্পের চেয়ে বাকি সব মানুষের গল্প আরো বেশি মর্মান্তিক এবং সেই জন্যই আরো বেশি উৎকৃষ্ট। তিনি ছিলেন প্রবলভাবে রাজনীতি সচেতন, কিন্তু চরিত্রে ছিলেন বোহেমিয়ান। বিয়ে করেননি কখনো। হেলাল হাফিজের জন্ম নেত্রকোনায় ১৯৪৮ সালের ৭ অক্টোবর। সাংবাদিক ও সাহিত্যিক সম্পাদক হিসেবে কাজ করেছেন বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। কবির কলম থেমে গেলেও হেলাল হাফিজ বাংলা কবিতায় প্রাসঙ্গিক থাকবেন আরও অনেক বছর, সে কথা সহজেই বলা যায়। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ বেঁচে থাকবেন হাজারো ভক্তের অন্তরে। নষ্ট ফুলের পরাগ মেখে ৫ দুপুরে নির্জনতা খুন করেছি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকবে: ইজতেমা শুধু একদিনই হবে, ১৮ সালের সংঘর্ষের ঘটনায় সাতপন্থীদের বিচার দাবি। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। ২০১৮ সালের বিশ্ব ইজতেমা ময়দানে হামলার দায়ে সাতপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে ওলামায়ে মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশ ব্যানারে একটি সংগঠন। তারা বলছেন ২ পর্বে নয়, বিশ্ব ইজতেমা হবে ১ পর্বে। সাতপন্থীরা হাসিনা সরকারের আমলে অন্যায়ভাবে সুবিধা নিয়েছে বলে অভিযোগ করে তারা। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ। কর্মসূচি থেকে শেখ হাসিনার শাসনামলে দেশের শীর্ষ ওলামাদের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহার ও ২০১৮ সালে হামলা করে ইজতেমার মাঠ দখলের চেষ্টার জন্য সাতপন্থীদের বিচারের দাবি জানানো হয়। অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে হেফাজতে ইসলাম সহ দেশের আপামর মুসলমানেরা
কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা নিরীহ ছাত্রদেরকে, ওলামায়ে কেরামকে যেভাবে মেরেছে, আহত করেছে, আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে। তাওবা করে সাতপন্থীদের তবলিগে ফিরে আসারও আহ্বান জানান বক্তারা। ইসলামের যদি কোনো শত্রু থেকে থাকে সারা দুনিয়াতে সেটা হলো সাদপন্থী আলেমরা। ইসলামের ক্ষেত্রে আবাস হতে পারে না। বিশ্ব ইস্তেমার মাঠে সাতপন্থীদের কোনো প্রোগ্রাম মেনে নেওয়া হবে না। পরে বিক্ষোভ মিছিল বের হয় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ নয় বললেন ফখরুল, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মংডুতে যে কোনো সময় সামরিক অভিযান, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় বিশ্লেষকরা। ভারতীয় মিডিয়ায় এবার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, অস্থিরতা বাড়ানোর চেষ্টা, বলছে রিউমার স্ক্যানার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।